তো বিম কলাম দিয়ে যে স্ট্রাকচারটা তৈরি করা হয় সেটাকে আমরা এখন এটার নাম দিয়েছি ফ্রেম স্ট্রাকচার। আগে একসময় স্ট্রাকচার হতো যেখানে লোড ক্যারি করতো ওয়াল, যেটাকে আমরা বলি লোড বেয়ারিং স্ট্রাকচার। সেখানে যে 10 ইঞ্চ ব্রিক ওয়াল থাকতো, সেই লোডটাকে ক্যারি করত বা ট্রান্সফার করত টু দ্য হার্ড স্ট্রাটাম অফ সয়েল। বাট এটা একটা অসুবিধা হলো যে হাই রাইজ স্ট্রাকচার করা যায় না, তাহলে ওয়াল অনেক বেশি থিকনেস দিতে হয়, ওয়াল অনেক বেশি থিক হতে হয়, মোটা হয়ে যায়। সেজন্য হাই রাইজ বিল্ডিং যখন করতে যাবেন, উপরের দিকে যদি ওয়ালের অনেক বেশি লোড হয়ে যায়, স্ট্রাকচার দেখা যায় নিজের সেলফ ওয়েটে ফেল করে যায়। এই জন্য ফ্রেম স্ট্রাকচার এর ধারণা উদ্ভব হইল। এখন আমরা যে ডিজাইনগুলো করব, বিম কলাম, কলাম মেইনলি কলাম এবং ফুটিং আরসিসি 2 তে, ওয়ানে আপনারা যে স্ল্যাব এবং বিম করে আসছেন সেটাও কিন্তু ফ্রেম স্ট্রাকচারের একটা পার্ট। আমি প্রথম ক্লাসে দেখাইছি একটা বিল্ডিং ড্রয়িং করে যে আমরা এই কোর্সে কোন কোন পার্টটা করব, শুধুমাত্র কলাম প্লাস স্ল্যাব এবং স্টেয়ার বা লিনটেল, অর্থাৎ ওই দুটা পার্ট বাদে বাকি দুটা পার্ট এবং ফুটিং এগুলো করব। এই ভিতরে একটা কথা আসে লো রাইজ বিল্ডিং আর একটা আছে হাই রাইজ বিল্ডিং। আপনার লো রাইজ এবং হাই রাইজ বলতে কি বোঝেন? বুঝেন কিছু? লো রাইজ বিল্ডিং কি এবং হাই রাইজ বিল্ডিং কি? বলেন দেখি। কতটুকু উঁচু হলে সেটাকে আমরা লো হাই রাইজ বলবো, কতটুকু উঁচু হলে লো রাইজ বলবো? বিল্ডিং তো উঁচুই হয়, সবই তো উঁচু। 10 তলার উপরে গেলে হাই রাইজ। 10 তলার উপরে এক্স্যাক্টলি। আমাদের বিএনবিসি 2021 যেটা পাস হয়েছে, তার আগে যেটা ছিল 2006, দুইটা অনুসারে হাই রাইজ বিল্ডিং হচ্ছে 10 তলার বা তার থেকে উপরে। আর এর আগে 1993 সালে বিএনবিসি যে কোর্স ছিল সেখানে লো রাইজ ছিল 6 তলা, 6 স্টোরি or less, 6 story or less, but at present it is 10 story or less, এবং 10 story or greater মানে 10 তলার চেয়ে বড় হলে সেটা আমরা হাই রাইজ বলি। এটা গেল লো রাইজ হাই রাইজের ধারণা আমাদের। আর প্রিভিয়াস ক্লাসে আমি কলামের স্লেন্ডারনেস রেশিও বলেছি কে এল ইউ বাই আর, এটা যদি 22 এর থেকে বড় হয় তাহলে স্লেন্ডার কলাম, এর থেকে ছোট হলে সেটা শর্ট কলাম। শর্ট কলাম স্লেন্ডার কলামের কথাবার্তাগুলো বলেছি। সাপোর্ট কন্ডিশনে বলেছি, মনে পড়ে কিনা আপনাদের? উভয় প্রান্তে হিঞ্জ থাকলে ইফেক্টিভ লেন ফ্যাক্টর হবে 1, যদি ফিক্স হয় তাহলে হবে 2, উভয় প্রান্ত ফিক্স হলে 0.5, এক প্রান্ত ফিক্স এক প্রান্ত হিঞ্জ হলে 0.70 বা 75, আর এক প্রান্ত ফিক্স বাকি প্রান্ত ফ্রি হলে 2। এটা আগের পড়া ইঞ্জিনিয়ারিং মেকানিক্স অথবা স্ট্রেংথ অফ ম্যাট্রিক্স 2, মানে SM1 SM2 এর পড়া। শর্ট কলাম বলেছি কম্প্রেশনে ফেল হয়, লং কলামগুলা যেটা আমাদের চিফলি ফেল ইন বাকলিং এ ফেল হয়। কারণ আমাদের মাইক্রোফোন অফ আছে, ইকো হচ্ছে, একটু অফ করে রাখেন। দুইটা আইডি দিয়ে কেউ অ্যাড হয়ে থাকলে একটা আইডি, দুইটা আইডি মিউট করে রাখেন, পারলে একটা থেকে লিভ নিয়ে নেন, তাহলে প্রবলেম কম হবে। যাই হোক, এটা হচ্ছে কলামের সময় বেসিক। আবার আপনি যখন নয় আসতেছে কারটা অন করা, এই যে মাহমুদ হাসান, ওকে আমি অফ করে দিয়েছি, আপনি আবার অন করেন না কিন্তু। তাহলে এটা হচ্ছে কলামের বেসিক জিনিস, মানে কোনটা কোন শর্ট কলামটা কোন দিকে ফেল হয় এবং স্লেন্ডার কলাম কোন দিকে ফেল হয়, সেটা একটা গেল। আরেকটা জিনিস আমি বলেছিলাম যে মেইন বার, যেটাকে আমরা লংগিটিউডিনাল বার বলি, আর একটা দিয়ে আমরা টাই বার।
এই দুইটা টাই বারের মাঝে যে স্পেসিং সেটাকে আমরা পিচ বলি যদি সার্কুলার কলাম হয়। এখন আমি আপনাদের কলামের ক্লাসিফিকেশনটা দেখাই। কলাম কয় ধরনের হয় মেইনলি? একটা হচ্ছে টাইট কলাম, এটা কোন কোন শেপের হতে পারে? এটা হচ্ছে বলেন রেক্ট্যাঙ্গুলার হতে পারে, ট্রায়াঙ্গুলার হতে পারে এবং একটু গোলাকারও হয়। হ্যাঁ আমি বলছি সার্কুলার, এবং সেটা হতে পারে রেক্ট্যাঙ্গুলার এবং আরেকটা হতে পারে ট্রায়াঙ্গুলার। টাইট কলাম এখন আমি পরে বলবো হোয়াট ইজ টাইট কলাম, হোয়াট ইজ স্পাইরাল কলাম, সবই আমি বলবো। একটু লিখে নিই, লেখার জন্য চেষ্টা করতেছি, লিখি। 2 নাম্বার হচ্ছে স্পাইরাল কলাম। কলামকে আমি সিউএল দ্বারা প্রকাশ করছি, এটা আশা করি আপনাদের বুঝতে সমস্যা হবে না। স্পাইরাল কলাম অনলি সার্কুলার। সার্কুলার অনলি। এখন আমি আসি স্পাইরাল কলাম কি এবং সার্কুলার কলাম কি, সরি টাইট কলাম কি। টাইট কলামে কি কি জিনিস থাকবে? লং বার প্লাস ল্যাটারাল টাই। টাই কি সেটা আমরা প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছি। টাই বার কি জিনিস, কেন দেওয়া হয়, কোন পারপাসে দেওয়া হয়, কেন টাই বলি, সব বলেছি আমি। পারপাসটা কি ওভারঅল বলেছি। স্পাইরাল কলামে কি থাকবে? লং বারস প্লাস ক্লোজলি স্পেসড স্পাইরাল। স্পাইরাল শব্দটা শুনে আপনারা বুঝতেছেন পেঁচানো কিছু একটা, তাই না? যেমন এই যদি একটা কলামের লং সেকশন হয়, এটা যদি রেক্ট্যাঙ্গুলার হয়, তাহলে কলামটা এরকম হবে। এটা নিয়ে কারো দ্বিমত নাই। এটা হলো কলামের এই যে পয়েন্টে চারটা যেটা আছে, এই চারটা, এটা আছে একটা মেইন বার, এটা একটা মেইন বার, এখানে একটা আছে, এখানে একটা আছে, চার কর্নার চারটা যেটা আছে। এই একটা বাড়ির ভিতর দিয়েও কিছুটা আছে এইভাবে, প্রায় একসাথে মিলে যাবে, সেজন্য আমরা দেখাই নাই। ধরেন এইভাবে থাকবে, আমি দেখাইলাম, তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে। পিছনে আছে সাইড, এই হলো চারটা বার। এই চারটা বারের গায়ে কি টাইবার থাকবে? কিভাবে টাইবার থাকবে? এই অংশে, এই অংশে অর্থাৎ চতুর্দিকে পেঁচানো থাকবে। এইভাবে পেঁচানো না মানে হচ্ছে রাউন্ড করা। বুঝতেছেন কি ব্যাপারটা? জি স্যার। এভাবে একটা টাইবার থাকে। আমি যদি এটাকে টাইবারের সেকশনটা দেখাই, টাইবারটা হবে এরকম। এরকম থাকবে, এখানে হুক করা থাকবে, সেটা থাকবে, সেটা আমরা এখানে আলোচ্য বিষয় না। বন্ডিং দ্য হুক আপনারা
আরসিসি 1 এ পড়ছেন, যে আরসিসি 1 এর অন্তর্ভুক্ত ছিল। তাহলে এটা যদি একটা স্পাইরাল মানে টাই বার হয়, তাহলে আমরা এই যে টাইট কলামে কি থাকবে, শুধু ল্যাটারাল টাই, অর্থাৎ পাশে থাকবে টাইগুলো, এরকম ভাবে এই কলামে থ্রো আউট প্রত্যেকটা টপ টু বটম থাকবে চতুর্পাশে। এটা আমার যদি সার্কুলার হয় সেখানেও দেওয়া যাবে। যদি কলামটা সার্কুলার হয় এরকম, তাহলে এক একটা সার্কুলার এখানে একটা থাকবে, তারপর আরেকটা থাকবে, তারপর আরেকটা থাকবে, এরকম যতগুলো দরকার হবে সেগুলো থাকবে। যে ট্রায়াঙ্গুলার হয়, ট্রায়াঙ্গুলার কলাম হলে সেখানেও আমরা দিতে পারতেছি। কিন্তু স্পাইরাল মানে কি? স্পাইরাল হচ্ছে পেঁচায় একটা রড নিব, সেটাকে পেঁচায় পেঁচায় দিব এইভাবে, অর্থাৎ বিচ্ছিন্ন হবে না, ইন্টিগ্রেটেড একটা বার, তাকে পেঁচিয়ে পেঁচিয়ে কলামের গায়ে আমরা এটাকে দিব। আর টাইট কলামে ল্যাটারাল টাই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল থাকবে, এটা একটা আলাদা, এটার জন্য একটা রড নিব, এটাকে পেঁচায়ে বা গোল করে বা মানে রেক্ট্যাঙ্গুলার করে যেই শেপের আমার কলাম হবে সেই শেপে ওইটাকে আমি ফর্ম করব, টাই বানাবো, বানায় এখানে বেঁধে দিব, এরকম একটা 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 করে দিয়ে যাব, পুঁতির মালার মতো একটা একটা করে পুঁতির মতো দিয়ে যাবে। বাট স্পাইরাল কি হবে, একটাই রড, তাকে পেঁচিয়ে পেঁচিয়ে আপনি দিবেন পুরা কলামের গায়ে। সেই জন্য এটা ইট ক্যান বি অনলি সার্কুলার ইন স্ট্রাকচার অর সার্কুলার ইন ফর্ম, এটা এই জন্য শুধুমাত্র সার্কুলার কলামে হতে পারবে, রেক্ট্যাঙ্গুলার কলামও হবে না, ট্রায়াঙ্গুলার কলামও হবে না। তাহলে আমরা একটা জিনিস বুঝতেছি, সার্কুলার কলাম কি হতে পারে, সার্কুলার কলাম স্পাইরালও হতে পারে, সার্কুলার কলাম টাইটও হতে পারে। তাহলে স্পাইরাল যদি কোনো কলাম হয় সার্কুলার, এটা মনে হয় একটা সার্কুলার কলাম, তার সেকশন এভাবে দিলাম আমি, তাহলে এর গায়ে স্পাইরালটা কেমন হবে, এই এক প্রান্ত থেকে শুরু হবে, এভাবে পেঁচিয়ে ওই পাশে নিয়ে সেখান থেকে আবার এভাবে দিয়ে দিয়ে যাবো। জি স্যার, আমাদের যেগুলো আছে আপনার মানে কলম মানে ফাউন্ডেশন অনেক সময় দেওয়া হয়, পাইলে দেওয়া হয়, ফাউন্ডেশন দেওয়া হয়, প্রিকাস্ট পাইলে দেওয়া হয়, কাস্টিং সিটু পাইলে হ্যাঁ কাস্টিং সিটু পাইলে দেওয়া হয়, কাস্টিং সিটু পাইলে দেওয়া হয়। তাহলে আমরা এই যে টাইট কলামে দুইটা স্টিরাপের মাঝে বা দুইটা টাই বারের মাঝে যে ডিসটেন্স, এটাকে আমরা নরমালি স্পেসিং অফ দ্য টাই বলি, কিন্তু সার্কুলার কলাম হলে সেটাকে আমরা বলবো পিচ, এটাকে আর স্পেসিং বলবো না। আগে যদি বলে থাকেন তাহলে আজকের পর থেকে আর কখনো বলবেন না, এর নাম হবে পিচ। এই পিচের নির্দিষ্ট ভ্যালু আছে বা একটা রেঞ্জ আছে, সেটা আমরা পড়াবো। আর কলামে আমরা স্মলেস্ট বার কত ইউজ করতে পারি সেটা কালকে আমি বলছি, 16, কালকে বলতে প্রিভিয়াস ক্লাসে 16 মিলি বা তার চেয়ে বড় বার আমরা ইউজ করবো, কম বার আমরা লাগলেও ইউজ করব না। আর টাই বার ইউজ করবো নর্মালি 10 নম্বর 12 নম্বর বার, টাই আর স্পাইরালের জন্য 10 মিলি বার মানে 3 নাম্বার, 12 মিলি বার মানে 4 নাম্বার। এগুলো কি মুখস্থ করছেন 4 থেকে? আমি বলছিলাম যে নিলসনের বইয়ের শেষে চার্ট আছে, আপনাদের তো আরসিসি 1 অলরেডি কমপ্লিট হয়ে গেছে, এখন তো আপনাদের এগুলো মুখস্থ থাকার কথা, ছোটের আগে থাকার কথা সবগুলা। বই আছে আপনাদের? বই নাই? স্যার ওই বই নাই, তবে মুখস্থ আছে। আচ্ছা, যাদের, আপনি তো মাস্টার মানুষ, আপনি তো মুখস্থ থাকে অনেক সময়, পড়াশোনা করান ছেলেপেলেদের, কিন্তু যারা মানে সবাই স্টুডেন্ট, আমিও স্টুডেন্ট, কিন্তু সেই জন্য সবার কাছে বই থাকা দরকার, মুখস্থ থাকবে। আর যাদের মুখস্থ নাই তারা বই দেখে ওই অ্যানেক্স অংশটুকু দেখে আপনারা ওইটা একটু জেনে নেবেন, বা আমি যদি কারোর কাছে না থাকে আমি একটু পর আমার বই থেকে আমি শেয়ার দিব, ওখান থেকে আপনার স্ক্রিনশট নিয়ে নিয়ে। আর আরসিসির ক্ষেত্রে আমি আবারও প্রথম ক্লাসে বলছি, আবারও বলতেছি, বই রাখবেন কাছে, বই ছাড়া
আরসিসি কিন্তু একটা অঙ্ক সমাধান করাই দিলাম, সেটা মানি কিন্তু আপনি ডিজাইনার হয়ে গেলেন তা না কিন্তু, অথবা আপনি এই কোর্সে এ প্লাস পাইলেন, এ প্লাস পাওয়া মানে আপনি ভালো ডিজাইনার তা না কিন্তু। আপনাকে স্যার লাইফে স্যার জব হোক কিংবা যে কোনো জায়গায় যাইতে গেলে ওগুলো তো লাগবে আমাদের স্যার। ওগুলো ছাড়া আপনি এক কদম আগাইতে পারবেন না, ওই বই লাগবে, কোড লাগবে, ওখান থেকে বেস করে কোডগুলো করা আছে। আমি যে প্রথম 2-3টা চ্যাপ্টারের কথা বলছিলাম ওগুলা পড়বেন, ওগুলো বাসায় বসে বসে নিরিবিলি সময়ে অবসর সময়গুলোতে রিডিং করবেন। অবসর সময় বলতে আসলে অবসর তো আমরা কেউই অবসর না, কিছু সময় অবসর করে নিয়ে এরপরে সেগুলো করবেন। পিচ নর্মালি 1 থেকে 3 ইঞ্চি এই রেঞ্জের ভিতরে হয়, 1 থেকে 3 ইঞ্চি, বাট এর একটা ইকুয়েশন আছে, আমি দেখাবো ডিজাইন করার সময় ইনশাআল্লাহ। এখন আমরা ইউএসডি এবং ডব্লিউএসডি, আপনারা জানেন যে ডব্লিউএসডি মেথড এখন বেশি ইউজ হয় না, এরপরেও আমি আপনাদেরকে দেখাবো ডব্লিউএসডি মেথডে কি করা হয় এবং ইউএসডি মেথডে কিভাবে ডিজাইন করা হয়। তার আগে আরেকটা কথা বলা, এই কলামে আমরা যখন রিইনফোর্সমেন্ট বের করি, বিমের ক্ষেত্রে আপনারা রিইনফোর্সমেন্ট কি বের করছেন, রো বের করছেন না? রোর বড় সূত্র ছিল 0.85 বিটা 1 এফসি প্রাইম বাই এফওয়াই 1 মাইনাস 0.59 এফসি প্রাইম 87,000 ডিভাইডেড বাই নিচে, সরি এফসি প্রাইম বাই এফওয়াই, এরকম একটা ইকুয়েশন ছিল না, যেটাতে আপনারা রো বের করছেন। কিন্তু কলামের ক্ষেত্রে রো আমরা রো মানে হচ্ছে স্টিল রেশিও, ইট মিন্স দ্যাট রো ইজ ইকুয়াল টু হচ্ছে এএস বাই এজি। এএস মানে হচ্ছে এরিয়া অফ স্টিল, এজি হচ্ছে গ্রস এরিয়া অফ কলাম। গ্রস এরিয়া মানে হচ্ছে যে সেকশনটা দেওয়া থাকবে, এই সেকশনটা যদি এইদিকে 10 হয় এদিকে 15 হয়, তাহলে এরিয়া হবে গ্রস এরিয়া 150 স্কয়ার ইঞ্চি। যেটা থাকবে সেটা সার্কুলার হলে পাই বাই 4 ডি স্কয়ার বা পাই আর স্কয়ার। এই এরিয়াটা রো। কলামের ক্ষেত্রে রড তোমরা বলবো না, রিইনফোর্সমেন্ট বা রিভার বা স্টিল 1 থেকে 3% এর বেশি আমরা ইউজ করি না। 3%ও ম্যাক্সিমাম ধরা হয়, যদিও আমাদের কোডে বা অনেক জায়গায় লেখা আছে যে 1 থেকে 8%, কিন্তু নর্মালি প্র্যাকটিক্যাল ফিল্ডে এটা হচ্ছে ইউজুয়ালি 3% অতিক্রম করাটা অনেক বিরল। হ্যাঁ, অনেক হেভি স্ট্রাকচার অনুসৃত হয়, সেখানে হাইলি ইম্প্যাক্ট লোড থাকলে বা অনেক বেশি হাই রাইজ থাকলে বা অনেক বেশি লোড ফ্যাক্টর কনসিডারেশন করতে হলে সেখানে যদি 3% বেশি আপনি ইউজ করতে হয়, তাও এটাকে অ্যাভয়েড করে, কারণ স্টিল যত বেশি ইউজ করবেন তত স্ট্রাকচারের ডাক্টিলিটি অনেক সময় কমে যায়। এটা আমার একজন ডিজাইনারের কাছ থেকে শোনা, আমি এটা পড়ে বা বই দেখে বলতেছি না। আপনার বই দেখে যদি এর বিপরীত হয় বলতে যে স্যার আমাদেরকে উল্টাপাল্টা বলছে, তা না। এটা হচ্ছে আমি রেফারেন্স তো দিলাম, একজন ডিজাইনার, সে ভালো মানের ডিজাইনার, তার কাছ থেকে আমি শুনেছি, আমি কথাটা যাচাই করি নাই। সেই জন্য এটা আপনারা যদি আমার কাছ থেকে জেনে থাকেন বলতে পারবেন না স্যারের কাছ থেকে জানছি, এটা নিজ দায়িত্ব আপনারা জেনে নেবেন। তবে নর্মালি এটা 3%, যত বেশি রিইনফোর্সমেন্ট ইউজ করা হয় ওর ডাক্টিলিটি কমে যায় স্ট্রাকচারের। আবার হচ্ছে কস্টেরও একটা ব্যাপার সেবার আছে। সো সব মিলে যদি আমি ইকোনমিক স্ট্রাকচার করতে যাই আমাকে অনেক কিছু খেয়াল করতে হয়। তাহলে আমি কি বললাম, এএস বা এজি এটা মানুষের রোর মানটা 1 থেকে 3% ধরা হয়, তবে এটা কোডে বা থিওরিটিক্যালি 1 থেকে 8% দেওয়া হয়, অর্থাৎ 0.01 থেকে 0.08 এই রেঞ্জের মাঝে আপনাকে ধরতে হবে। আর আপনার তো লোড ডিস্ট্রিবিউশন প্যাটার্ন জানেনই কিভাবে। কলাম কিন্তু কখনো ডিরেক্ট স্ট্রাকচারের লোড নেয় না, কলাম হচ্ছে স্ল্যাব থেকে লোড নেয়। কারণ আমরা কোথায় দাঁড়ায় থাকি, স্ল্যাবে, আমাদের যাবতীয় কর্মকাণ্ড হয় স্ল্যাবের উপরে, বিভিন্ন মেশিনারি স্ট্রাকচার বসায় স্ল্যাবে থাকে, স্ল্যাব থেকে লোডটা প্রথমে বিমে যায়, বিম থেকে তারপরে লোডটা কলামে যায়। আমি যদি একটা এরকম স্ট্রাকচার ড্র করি, যার এখানে মনে করেন এইভাবে বিম কলাম লেআউট আছে, আমার দাগগুলো সোজা হয়নি, আপনারা ধরে নেবেন সবগুলো দাগ হচ্ছে স্ট্রেট লাইন, ঠিক আছে। এটা যদি এরকম কলাম দেওয়া থাকে জয়েন্টে, মাঝের দাগগুলো হচ্ছে বিম, তার চারপাশে স্ট্রেট লাইনগুলো বিম, ছোট ছোট দাগগুলো হচ্ছে কলাম।
এই যে এই লোড ডিস্ট্রিবিউশন প্যাটার্নটা সেটা হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে যে লাইনগুলো টানা হয়, সরি বাঁকা হয়ে যাচ্ছে, অর্থাৎ আমি এই এই দিক থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলগুলো 45 45 45 করে অ্যাঙ্গেল আঁকার পরে এই যে অংশটুকু থাকবে এই অংশের লোডটুকু আসবে এই বিমে, এখান থেকে অনুরূপভাবে সেম এইটুকু যাবে এই বিমে। তার মানে একটা বিমে তার দুই পাশে স্ল্যাব থেকে লোড আসবে। এইটা যদি ভাগ করি আমি, তাহলে এই বিমে আসবে এই অংশটুকুর লোড। বুঝতেছেন আপনারা? রেসপন্স করবেন। জি স্যার, বুঝতে পারছি। একইভাবে এরকম প্রত্যেকটা প্যাটার্ন, এটা সবচেয়ে ভালো হয় আপনারা স্টার্ট প্রোতে লোড ডিস্ট্রিবিউশন দিলে, ফ্লোর লোড অ্যাসাইন করার পর যদি একটু প্ল্যান ভিউ দেখেন, দেখবেন এরকম দেখা যাচ্ছে সব। জি স্যার। যদি বিশ্বাস না হয় তাহলে স্টার্ট প্রো নামাবেন, ইনস্টল দিবেন, টিউটোরিয়াল দেখে দেখবেন কিভাবে ব্লিঙ্ক প্ল্যান করে স্ল্যাবের লোড দিতে হয়। স্যার আমাদের একটু স্যার একটা প্রোডাক্ট যদি দেখাই দিতেন স্যার তাহলে ভালো হতো। এটা তো আমার এই কোর্সে দেখানো সম্ভব হবে না, যদি পার্সোনালি কখন আপনারা ফ্রি থাকেন আমি তখন দেখাই দিব। জি স্যার, আপনার ফ্রি টাইমে যদি একটু মানে আমাদের একটু ইয়ে করতেন। হ্যাঁ, ওটা হচ্ছে সেমিস্টারের শেষে যখন আপনারা ফ্রি থাকেন না সপ্তাহখানেক, ওই সময় আসলে কিছু জিনিস দেখানো যায়। যাই হোক, তাহলে এই যদি লোডটা অ্যাসাইন দেন, আপনারা এটা না পারলেও নিজেরা ইউটিউবে সার্চ দিবেন যে হাউ টু অ্যাসাইন ফ্লোর লোড ইন স্টার্ট প্রো, দিয়ে দেখলে দেখবেন এরকম দেখা যাচ্ছে। তাও আপনার একটু বিশ্বাস দৃঢ় হবে। আমি বললে যে সবাই বিশ্বাস করবেন এরকম তো না, কারণ আমি বারবার বলে থাকি, আমার কথা ভুল হতেই পারে। যাই হোক, তাহলে এইভাবে লোড ডিস্ট্রিবিউট করা থাকবে। তাহলে একটা স্ল্যাব আমার কি তার দুই পাশের লোডটা নিচ্ছে। হ্যাঁ, অনেক সময় যদি স্ল্যাবটা 2 হয় বা লেন্থ ওয়েথের রেশিও কম হয়, তাহলে দেখা গেছে এত ঝামেলা করে এখানে অল্প একটু ডিস্টেন্স 6 ইঞ্চি 3 ইঞ্চি থাকে, এই মাঝে এইটুকু, তখন এটাকে আমরা বরাবর ভাগ করে দিই, দুই ভাগ, অর্ধেকে এঁকে দিই, অর্ধেকে এঁকে দিই। আবার যখন এই কলামে দিতে চাই একটা কালার চেঞ্জ করে দিই। যদি আবার এই বিমে দিতে চাই তাহলে আমরা কি একে মাছ বরাবর ভাগ করি, অর্ধেক দিয়ে দিই ডাইরেক্ট। এতে কিছু লোড বেশি আসে, ওইটা সেফ থাকি আমরা, কত বেশি আসে না, ওই অল্প একটু, মানে নেগলিজেবল, ইট ইজ নট ভেরি মেজর ফ্যাক্টর। তাহলে আমরা দেখতেছি কি আমাদের মাঝের কলামগুলা কি লোড বেশি আসতেছে না? জি স্যার, মাঝে তো এই বিম থেকে কলামে লোড যাবে, বিম থেকে কিভাবে যাবে, এই বিম এভাবে লোডটা আসবে কি বিমের যে রিঅ্যাকশন, এখন আপনার স্ট্রাকচার 1 পড়াছিলাম মনে আছে কিনা, বিম থেকে কলামে যাবে, বিমের শেয়ার কলামের অ্যাক্সিয়াল মনে আছে, এই যে লোডটা সেইটা আসবে তার নিচের কলামে। এইভাবে আমাদের এই ইন্টারনাল যে কলাম, এই কলামে 4টা বিম থেকে লোড আসবে, কিন্তু এক্সটার্নাল যে কলাম, এই কলামগুলা কিন্তু কম লোড নিবে। এই জন্য কলাম ডিজাইন করার সময় আমাদেরকে, আমরা সব কলাম ডিজাইন করি না, আমরা প্র্যাকটিক্যাল করার সময় এই ভাগ করি C1 C2 S1 S2 E1 E2 ভাবে ভাগ করে নিই। ভাগ করে ওই C1 ক্যাটাগরি থেকে একটা, E1 ক্যাটাগরি থেকে একটা, ক্যাটাগরি ওয়াইজ ভাগ করি। অর্থাৎ ইন্টেরিয়র কলাম করি একটা, এক্সটেরিয়র কলাম করি একটা, সাইড কলাম করি একটা, এভাবে কলাম আমরা ভাগ করে করে ডিজাইন করি। সব কলাম ডিজাইন করতে হয় না, হাতে কলমে করার সময়। সফটওয়্যারে দেওয়ার সময় তো ও সবই একসাথে দেওয়া যাবে, এটা কোনো ব্যাপার না। কিন্তু সফটওয়্যারের উপরে কখনোই 100% নির্ভরশীল হওয়া যাবে না। আগে সফটওয়্যারে করবেন, তারপরে নিজে হাতে চেক করবেন। কারণ কি জানেন, কারণ সফটওয়্যার তো আর মানুষ না, ওর তো কোনো অনুভূতি নাই। ওকে আপনি যা দিবেন সে তাই ডিজাইন করবে। দেখা যাচ্ছে আপনি ইনপুট 100 জায়গায় 1000 দিয়ে ফেলছেন, 100 জায়গায় 10 দিচ্ছেন, ভুল হতে পারে না মানুষের। ও তো আর বুঝবে না ইন্টেরিয়র কলামে লোড বেশি নেয়, ওকে আপনি 10 দিচ্ছেন 10ই নিবে। ও তো বলবেন আপনাকে, স্যার বা বস এটা কি করলেন আপনি, এখানে তো 100 হবে, আপনি 10 দিলেন কেন, এটা তো ইন্টেরিয়র কলাম, বলবে আপনাকে? বলবে না। এই জন্য আপনাকে চেক করতে হবে হাতে কলমে। যাই হোক, এটা গেল প্র্যাকটিক্যাল ফিল্ডের কথাবার্তা, বা আমাদের যখন আপনারা ডিজাইন করবেন তখন আপনার দরকার হবে। আমরা এখন একটা মেইন বারের দুই ধরনের, যেহেতু বার দুইটা এখানে, একটা সেট লং বার, একটা টাই বার, তাহলে ডিজাইনটাও দুই রকম ভাবে হবে। লং বার একরকম ডিজাইন হবে, টাই বারে আরেক রকম ডিজাইন হবে। সেটা আমি এখন যাব হচ্ছে আমাদের পিডিএফ এ।
স্ক্রিন শেয়ার অফ করি, হয়ে গেল। এটা হচ্ছে আমাদের সূত্র, allowable axial load P is equal to, এটা অবশ্যই মনে রাখবেন, this equation will be valid only for WSD method. স্পাইরালের জন্য নরমাল AG 0.25 FC প্রাইম প্লাস FS রো জি, বাট টাই কলামের জন্য 0.85। কেন ইউজ করলাম? কারণ কলামে ফেল হয় দুই ধরনের, সরি, কলামে যদি কখনো ফেল হয় সেটাকে আমরা বলি গ্লোবাল ফেলর, আর বিমে ফেল হলে সেটাকে আমরা বলি লোকাল ফেলর। কথাগুলো মনে রাখবেন কিন্তু খুব ভালো করে, এগুলো জেনারেল ভাইবা বা জেনারেল কনসেপ্টের কোশ্চেন। আহামরি অত জিনিস না, পরীক্ষাতে চললে ফেল করে যাবেন মনে না রাখলে, কিন্তু এটা মনে না রাখলে আপনি কখনো মানে কনসেপচুয়ালি কারোর সাথে বিট করে ফাইট করে আগাইতে পারবেন। দেখেন আমরা যদি একটা বার এরকম হয় আর তারপরে আরেকটা বার যদি এভাবে হয়, পাশাপাশি দুইটা বার মনে করেন, এখানে আপনি বার দিয়েছেন টাই বার, এটাকে ভেবে দিলে কি হয়, এই মাঝের এই অংশটুকু রড মানে সরি স্টিল এইভাবে সে বাকলিং হতে পারে না, বেঁকে যেতে পারে না, পারে কিনা বলেন লোডের কারণে? জি স্যার। পারে। জি স্যার। যদি আমি স্পাইরাল করে দিই পসিবিলিটি কমে যায়, উপর থেকে যখন কম্প্রেসিভ লোড আসবে কলামে তখন এই অংশটুকু মাঝের অংশটুকু বেঁকে যেতে পারে, বাট আমি যদি স্পাইরাল করে পেঁচাই পেঁচাই দিই তাহলে এর ইন্টিগ্রিটি বেড়ে যায়, মানে এর স্টিফনেস বেড়ে যায়। সেই জন্য আমরা স্পাইরাল কলামের তুলনায় স্পাইরাল কলামের যে ক্যাপাসিটি তার থেকে টাই কলামের ক্যাপাসিটি 15% কম। এই জন্য এরকম 0.85 দ্বারা গুণ করছে, অর্থাৎ 15% বাদ দিছি। 100 থেকে 15 বাদ দিলে 85 থাকে, 0.85 15% বাদ দিছি। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন আসে অনেক সময় থিওরিটিক্যালি, যে ডিসক্রাইব, যে বর্ণনা করো কেন, মানে হোয়াই দ্য ফ্যাক্টর ফর টাইট কলাম ইজ লেস দ্যান 55% অফ স্পাইরাল কলাম, অথবা সরি ফ্যাক্ট না, ক্যাপাসিটি, লোড বেয়ারিং ক্যাপাসিটি। কেন? অর্থাৎ বাংলা কথা হলো, যদি আমি যদি বলি যে একটা স্পাইরাল কলামের তুলনায় টাইট কলামের ক্যাপাসিটি 15% কেন কম, এটা ব্যাখ্যা করো, তখন এই কথাগুলো বলতে হয়। এখন আমরা যদি 4-5 তলা একটা বিল্ডিং ডিজাইন করি, আরেকটু হোয়াইট বোর্ডে যাই, কারণ কনসেপচুয়াল ব্যাপারগুলো যদি ডিজাইনারকে ক্লিয়ার না করি সমস্যা। এই মনে করেন একটা বিল্ডিং প্ল্যান, যেটা আমি আগে ড্র করেছিলাম, মুছে ফেলছি। আমরা এই কলামটা ড্র করব, ওকে? এই কলামটা যদি আমি ড্র করতে যাই তাহলে তার চতুর্দিকে স্ল্যাবের অর্ধেক অর্ধেক করে নিতে হবে। এই স্ল্যাবের অর্ধেক, এইটার অর্ধেক, অর্থাৎ এই যে অংশটুকু, এই টোটাল অংশের যে লোড সেটা প্রথমে বিমে আসবে, বিম থেকে কলামে যাবে। তাহলে যদি আমার বিল্ডিংটা 4-5 তলা হয় তাহলে ব্যাপারটা কেমন হয়ে দাঁড়াচ্ছে? এই মনে করেন কলাম ছিল 5 তলা বিল্ডিং, হ্যাঁ, তাহলে এই 1 তলা 2 তলা 3 তলা 4 তলা 5টা ফ্লোর হয়ে গেল, 5th ফ্লোর। তাহলে এই মিডল যে কলাম, এটা যদি C1 হয়, আমার এই কলামটা C1 এর উপরে কি এরকম এখানে একটা স্ল্যাব থাকবে, এখানে আরেকটা থাকবে, থাকবে না ভাই? 5টা স্ল্যাব থাকবে না? তাহলে আমাকে বলেন দেখি, এই কালো করা অংশটুকু যে লোড নিবে নিচের, এই ব্লু কালার, তার থেকে বেশি লোড নেবে না? সে দুইটা স্ল্যাবের লোড আসবে, তারপরে তার একটু বেশি নেবে,
স্যার, আরো তারপরটা বেশি হবে। আরো বেশি নিবে, নিচেরটা সব লোড সে একা নিবে। তাহলে কি আমি এই কলামটা যতটুকু সাইজ, নিচেটা একটু বড় হওয়ার কথা ছিল, তারপরে আরেকটু বড় হওয়ার কথা ছিল, আরেকটু বড় হওয়ার কথা ছিল না? কিন্তু আমরা জি স্যার। প্রত্যেক ফ্লোরে আমরা এরকম করি না, সাইজকে আমরা ঠিক রাখি, ওখানে ক্যাপাসিটি বাড়াই, অর্থাৎ স্টিল ভেরি করি। এই কথা ভালো করে মনে রাখবেন আর কি। লোড যত বাড়বে, ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য বিম তত বাড়বে এবং রিকোয়ার স্টিলও বাড়বে, কিন্তু ডিজাইনের ক্ষেত্রে আমরা ক্রস সেকশনাল এরিয়াকে সেম রেখে স্টিলকে বাড়াই দেওয়ার চেষ্টা করি। দেখেন এই পর্যন্ত সবাই বুঝতে পারছেন কিনা, কারো কোনো কোশ্চেন আছে কিনা? কোশ্চেন আছে কোনো? আচ্ছা, কোশ্চেন না থাকলে আমি পরে যাই। এখানে আপনারা এই অংশটুকু দেখবেন, ফাংশন অফ টাই। টাইবারের ফাংশন কি আমি যদি গত ক্লাসে বলছি, বাট এখানে সাজানো আছে সুন্দর করে, এটুকু মনে রাখবেন। ফাংশন অফ টাই নোট করে রাখেন, ফাংশন অফ টাই। এরপরে এটা আমি দেখাবো, এটা এখন করার দরকার নেই, আমি যখন বলবো তখন। টাইপস অফ রিইনফোর্সমেন্ট বলছি আমি, এটা বলা হয়েছে। আর একটা জিনিস মনে রাখবেন, যেটা সেটা হলো স্কয়ার কলামে মিনিমাম বার 4টা দেওয়াই লাগবে আপনাকে, এবং এরপরে আপনি যদি বার সংখ্যা বাড়ান সেটা হবে মাল্টিপল অফ 4, 4 গুণ করে হবে 4, 8, 12, এভাবে রড নাম্বার বাড়বে, 4 4 4 4 করে বাড়বে স্কয়ারে। রেক্ট্যাঙ্গুলারের ক্ষেত্রে মিনিমাম 4টা বার দিতে হবে, কিন্তু বার বাড়বে কত কত করে, মাল্টিপল অফ 2, 2, 4, 6, সরি 2 তো হবে না, 4, 6, 8, তো 2 এর গুণিতক আকারে তারা বাড়তে থাকবে, মানে ডাবল না, কিন্তু আবার 4 4 4 16, আমি কি 4 দ্বারা গুণ করতে বলি না, কিন্তু প্রথমে 4টা দিলেন, তারপরে 8টা, তারপরে 12টা, তারপরে 16টা, হ্যাঁ বাড়লে 4টা করে বাড়বে। আর স্কয়ারে রেক্ট্যাঙ্গুলারে গেলে 4টা, 6টা, 8টা, 10টা, 12টা, 14টা দিতে পারবে। আর ট্রায়াঙ্গুলারে গেলে 3টা, 3 এর গুণিতক হবে মাল্টিপল অফ 3, সেটা হবে 3, 6, 9, 12, 15, 18 এভাবে। আর সার্কুলারে হলে মিনিমাম 6টা, এখানে কোনো মাল্টিপল নাই, কিন্তু 4-এর থেকে কম কখনোই হবে না, এখানে 4টার থেকে কম বা সার্কুলারে দেওয়া যাবে না, মিনিমাম 6টা, এবং কোনো মাল্টিপল নাই, কিন্তু স্পেশাল কেজে আপনি 4টার কম দিতে পারবেন না। এখানে দেখেন লেখা আছে যে স্পাইরালের ক্যাপাসিটি হিউজ, এর স্পাইরাল দিলে ক্যাপাসিটি বেড়ে যায়। মিনিমাম স্টিলের কথা লেখা আছে, এটা বিএনবিসি কোড অনুসারে, এটা আপনারা এসিআই কোডের 7.10.5 যে সেকশন, সেটা দেখলে এই অংশটুকু পাবেন। এটা আমাদের বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডের ভিতরে দেওয়া আছে। ফাংশন অফ টাইম এটুকু দেখতে বললাম, খুব ভালো করে দেখবেন এটা। আর ইকুয়েশন তো বললামই, কেন আমি প্রেজেন্ট দেইনি। একটু পরে দেবো, এটা ক্লাস শেষে আবার ডাকবো, আমি অ্যাটেন্ডেন্স নেব। তাহলে আমরা এখানে একটা কলাম ডিজাইন করব, ডিজাইন এ সার্কুলার or spiral reinforced column for a concentric allowable working load 480 কিপ। তাহলে একটা কলাম ডিজাইন করতে হবে আমাদেরকে, এটা তো অ্যানালাইসিস দেওয়া, আগে আমি একটা ডিজাইন দেখাই, পরে অ্যানালাইসিস দেখাবো আপনাদেরকে।
আপনারা অ্যানালাইসিস এবং ডিজাইনের মধ্যে পার্থক্য জানেন তো? অ্যানালাইসিস এবং ডিজাইন এই দুটোর মধ্যে পার্থক্য আছে একটা, জানেন আপনারা? না স্যার। আচ্ছা, ডিজাইন হচ্ছে আমার যেখানে লোড দেওয়া থাকবে, মোমেন্ট দেওয়া থাকবে বা বিভিন্ন ফোর্স দেওয়া থাকবে, আমার সেকশন বের করতে হবে এবং রিইনফোর্সমেন্ট বের করতে হবে। আর অ্যানালাইসিস হচ্ছে রিইনফোর্সমেন্ট দেওয়া থাকবে, সেকশন দেওয়া থাকবে, আমাকে অ্যানালাইসিস করে বের করতে হবে সে কি পরিমাণে লোড মোমেন্ট নিতে পারে, অর্থাৎ তার ক্যাপাসিটিটা কি। এই হচ্ছে দুইটার মধ্যে বেসিক পার্থক্য। তার মানে স্যার যেখানে আমার কতটুকু কি পরিমাণ রড লাগবে কিংবা এস্টিমেট, মানে এটা হচ্ছে স্যার ডিজাইন। ডিজাইন এক্স্যাক্টলি, হ্যাঁ। এরপরে যদি কোনো সেকশন দেওয়া থাকে ফিক্স করা যায় এর বেশি দেওয়া যাবে না, রিইনফোর্সমেন্ট এই কয়টা বেশি দেওয়া যাবে না, ওইটার ক্যাপাসিটি কত হবে সেটা হবে অ্যানালাইসিস। এখানে ডিজাইন নাই কেন, সব থেকে অ্যানালাইসিস দেওয়া, কি ব্যাপার? এটা অ্যানালাইসিস দেওয়া। এই যে এখানে আছে এটা ডিজাইন নাকি? হ্যাঁ, ওইটা তো আবার ইউএসডি মেথডে। আমি তো বললাম প্রথমে এটা আপনাকে ডব্লিউএসডি মেথডে দেখাই। ডব্লিউএসডি ডিজাইন নাই এখানে। আচ্ছা, ইউএসডিটাই দেখাই। দুইটাতে শুধু পার্থক্য সূত্রেতে, আর কোথাও কোনো পার্থক্য নাই। যে এখানে বলা আছে ডিজাইন এ স্কয়ার, কালার চেঞ্জ করতে হবে, এই স্কয়ার টাইট কলাম সাপোর্টে এক্সিয়াল লোড, ডেড লোড এত এবং লাইভ লোড দেওয়া আছে, মেটাল স্টেন দেওয়া আছে, স্টিল বের করতে হবে। বলা আছে যে স্টিল রেশিও 4%, এর বেশি হবে না। তাহলে ডব্লিউএসডি এবং ইউএসডির মধ্যে বেসিক পার্থক্য তো আমরা জানি। ডব্লিউএসডি তে যে লোডটা দেওয়া থাকে সেই লোডটা ইউজ করতে হয়, আর ইউএসডি তে লোডটাকে ফ্যাক্টর করতে হয়। ডেড লোডকে 1.4 বা 1.2, লাইভ লোডকে 1.6 আর 1.7 দ্বারা মাল্টিপ্লাই করে নিতে হয়। তাহলে মাল্টিপ্লাই করে দিলাম, লোড পেয়ে গেলাম 726, অর্থাৎ 1.4 ইন্টু 300 প্লাস 1.7 ইন্টু 180 করলে 726 হবে। এর ইকুয়েশনটা কি? ইকুয়েশন হচ্ছে P ইজ ইকুয়াল টু P আলটিমেট। আলটিমেট এবং নমিনাল এর মাঝে পার্থক্য বোঝেন তো আপনারা? নমিনাল হচ্ছে কোনো ফ্যাক্টরাইজ ছাড়া লোড, অর্থাৎ এই যে এইটুকু এখানে AG 0.85 FC প্রাইম, rho G FY minus 0.5, সরি FY minus 0.85 FC প্রাইম, এইটুকু বলি আমরা PN মানে নমিনাল লোড। আলটিমেট কত হবে? একে আলফা এবং বিটা এই দুইটা দ্বারা যদি মাল্টিপ্লাই করি PN কে, নমিনাল কে, তখন সেটা হবে আলটিমেট। আলটিমেট লোড মানে ফ্যাক্টরাইজ লোড। এখন আসে আলফা এবং বিটার ক্ষেত্রে। আলফা এবং বিটা কখন কত হবে? বিটার যে মান এটা হচ্ছে 0.65 এবং আরেকটা আছে 0.75। এখন কখন 65 হবে আর কখন 75 হবে সেটা নির্ভর করবে স্পাইরাল নাকি টাই। এর উপরে নির্ভর করে আমাদের এটা কখনো 0.45 হবে, সরি 0.65 হবে, আবার কখনো 0.75 হবে। যদি টাই কলাম হয়
তাহলে 0.65 মনে রাখবেন এটা। আর স্পাইরাল হলে 75 আর আলফার মান হচ্ছে 0.85 এবং 0.80। যদি টাই হয় তাহলে 80 টাই, স্পাইরালে 85। আর ইউএসডি মেথডে এই ফ্যাক্টর দুইটা নাই, ওখানে সূত্র আছে ডিরেক্ট, সেটা হলো এজি 0.25 এফসি প্রাইম প্লাস এফএস রোজি। আর এটা হচ্ছে স্পাইরালের ক্ষেত্রে টাইতে গেলে 0.85 দ্বারা মাল্টিপ্লাই হবে, আর কিছু না। এখানে দেখেন তাহলে আমরা কি করলাম, লোডটা সূত্র যদি পেয়ে যাই, এই সূত্রের লোডের মানটা ইনপুট দিব, কি পেয়ে আছে এটাকে 1000 দ্বারা গুণ করলে পাউন্ড করলাম, ফাই এর মান বসাবো আমরা এবং কে এর মান বসাবো। এটা মানে কি হচ্ছে বিটা একই কথা, যে যেটা দেন। তাহলে এটা যদি আমাদের টাই কলাম, একটা হবে 0.65 আর একটা হবে 0.80, তার সাথে এজির মান আমরা জানি না, এজির মানটা বের করব। এফসি দেওয়া আছে, এফসি প্রাইম দেওয়া আছে, রোজির মানটা আমার দেওয়া আছে 4%, তার 0.04, আর এফও এর মান জানা, এফসি প্রাইমের মান জানা, সবগুলা মানই আমরা জানি, শুধুমাত্র এজির মানটা জানি না। তাহলে সবগুলা মান ইনপুট দিলে এখানে আমরা এজির মানটা পেয়ে যাব না, 267। যেহেতু এটা স্কোয়ার কলাম, তাহলে একে রুট ওভার করবো, রুট ওভার করলে 16.34 আসে, এটাকে আমরা রাউন্ড অ্যাবাউট করে 17 নিলাম। তাহলে যদি স্কোয়ার সব দিকে সমান হবে, তাহলে কলামটা কত হবে, 17 × 17। তাহলে গুণ করলে সাইজ কত আসে, 289। একটু বেশি আসছে, আমরা পরে চেক করবো যে একটু বেশিটা আমাদের কি রিইনফোর্সমেন্টের অ্যালাউয়েবল লিমিটের ভিতরে আছে কিনা। তাহলে এই পর্যন্ত করার পরের স্টেপ হবে কনক্রিট কি পরিমাণ লোড নিতে পারে সেটা বের করবো আমরা। পিসি স্যার আজান দিচ্ছে স্যার। আজান দিয়ে দিছে? জি স্যার। আচ্ছা, আজান দিয়ে দিছে। তাহলে দাঁড়ান।